কেটে গেল আরও 2 দিন। ছোটনের বিয়ের আর বেশি দেরি নেই। এই তো কালকের দিন পরেই গায়ে হলুদ। আরাফা রাফিদ গতকাল রাতেই ঢাকা ত্যাগ করে পাড়ি জমিয়েছে গাজীপুরের উদ্দেশ্যে। বাকিরা সবাই আগামীকালকেই রওনা দিবে। ধরণীতে আধার নেমেছে আরও আগে। চারপাশে যানবাহনের শব্দে মাথা ধরে যাচ্ছে ফিদানের। এই মুহূর্তে গালিবের ফ্ল্যাটের ড্রয়িং রুমে বসে আছে সাগর, ফিদান, গালিব, নেহাল ও নাফিজ। ফিদান এবার খুব বিরক্তি নিয়ে জিজ্ঞেস করলো, রিফ, উইল ইউ নট টেক মি টু ইয়োর হোম? সাগর কপালে ভাঁজ ফেলল। কিছুটা ক্রোধ নিয়ে বলল, ফিদান, আই টোল্ড ইউ না, আমার মা, চাচি এবং আমার ভাইরা কেউ বাসায় নেই। সবাই ছোট মামার বিয়ে খেতে গেছে। খালি বাসায় তোমাকে নিয়ে তো ঠিকঠাকভাবে আপ্যায়ন করতে পারবো না। ফিদানকে ইংরেজিতেই উত্তর দিয়েছে। আমি বাংলা লিখে ফেললাম অনেকের সুবিধার্থে। একটু থেমে কিছু একটা ভেবে চিনতে ঠোঁটের কোণে কুটিল হাসি ফুটিয়ে বলল, তুমি যাকে দেখতে চাচ্ছ সে নিজেও বাসায় নেই, তো গিয়ে লাভ কি? ফিদান ভাবুক হলো। গালিব আর নেহাল অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল নিজের বন্ধু আর ভাইয়ের দিকে। কি অবলীলায় মিথ্যা বলে দিল সাগর, অথচ এই ছেলেটাই মিথ্যা সহ্য করতে পারে না। সাগর তাকালো নিজের বন্ধুদের দিকে। দুই ভুরু নাচিয়ে জানতে চাইল কি হয়েছে। গালিব আর নেহাল দুপাশে মাথা দোলায়, বোঝায় কিছু হয়নি। নীরবতা ভঙ্গ করে ফিদান ছোট করে উত্তর দেয়, ফাইন। রাতের খাবার শেষ করে সৃজন ভূঁইয়া আছেন নিজের কক্ষে। নিজের ভাইদের সাথে ফোন আলাপ সেরে বিছানায় গা এলিয়ে দিয়েছে। ঘুম দরকার ওনার। সাদাপার উষা বসে আছে উষার কক্ষে। দুইজনে মিলে পরিকল্পনা করছে একটু ভিন্ন কিছু করার। দেখ, বড় ভাইয়া বাসায় নেই, গালিব ভাইয়ার ফ্ল্যাটে আছে বন্ধুদের সাথে। আমার সাথে কথা হয়েছে, বলেছে ডিনার ওখানেই করবে। বাসায় আসবে কিনা শিওর নেই। তো এখন আমি কি করব? সাদাপের কথায় নির্লিপ্ত জবাব উষার। সাদাপ দীর্ঘশ্বাস ফেলে গমগমের স্বরে বলে, উসির বাচ্চা, আজকে এমন একটা সুযোগ কিভাবে হাতছাড়া করতে যাচ্ছিস? আমি আলিসাকে বলে রেখেছি, এখন কথা না বাড়িয়ে চল, বের হয়। উষা কতক্ষণ শান্ত দৃষ্টিতে তাকিয়ে রইল নিজের ভাইয়ের দিকে। তারপর ফুস করে একটা দীর্ঘশ্বাস ফেলল। চোখ মুখ কুঁচকে বলল, আচ্ছা, আগে ফুপির বাসায় গিয়ে আপুকে নিব, তারপর ঘুরবো। আর শর্ত একটাই, আলিসা আপুকে তোর বাইকে উঠতে হবে। সাদাপ অসহায়ের মতো মুখ করে বলল, ঠিক আছে মেরি মা, আমার বাইকেই উঠবে। ওই শাকচুন্নির জন্মই তো হয়েছে আমাকে জ্বালিয়ে মারতে। বলতে বলতে উষার কক্ষ ত্যাগ করে নিজের ঘরের উদ্দেশ্যে পা বাড়ালো। একঘেয়েমি জীবন আর ভাল লাগছে না। ভাইয়া আসার আগেই সবাই কত খুশি ছিল। রাতের বেলাতে রাইডে বের হতো, রাত জেগে কত ড্রামা আর মুভি দেখতো। অথচ ভাইয়া আসার পর থেকেই এসব কিচ্ছু হচ্ছে না। তাই তো জোর করে উষাকে রাজি করিয়ে বাইরে বের হবে এখন। যেদিকে চোখ যাবে আর যতক্ষণ ঘুরতে ইচ্ছে করবে ততক্ষণই ঘুরবে। সাগর বাসায় ফিরেছে আরও ঘন্টাখানেক আগে, কিন্তু বাসার কেউ টের পায়নি। গালিবার নেহাল আছে ফিদানের সাথে। বাসা খালি, আবার উষাও একা ঘুমোতে পারে না। সেই চিন্তা করেই সাগর ফিরে এসেছে। আজকে উষা রুমে ঘুমানোর চিন্তা ভাবনা করেছে সে। সাগর শাওয়ার নিয়ে সবেমাত্র বের হলো ওয়াশরুম থেকে। আধভেজা শরীর, কোমরে সাদা টাওয়াল জড়ানো, মাথার চুল বেয়ে মুক্ত দানার মতো চুয়ে চুয়ে পড়ছে পানিকোনা। গলায় ঝোলানো আরও একটা সাদা টাওয়াল দিয়ে মাথা মোছার চেষ্টা করছে। আরশিতে নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে ব্যস্ত সাগর। উজ্জ্বল ফর্সা পেটানো শরীরটা যে কোনো মেয়েকে কুপকাত করতে সক্ষম। মাথা মোছা শেষ করে হাতের বাইসেপ দেখতে লাগলো সাগর। উষা রুমে যেতে হবে। ঝটপট করে একটা ব্ল্যাক কালারের টি শার্ট আর শর্ট প্যান্ট পরে নিল সে। কিছুটা সময় অতিবাহিত হয়েছে। ঘড়ির কাঁটা জানান দিচ্ছে 12:33। এই বেলায় সাগর এসে দাঁড়িয়েছে উষার কক্ষের সামনে। হাত বাড়িয়ে দরজার হাতল ধরার আগেই পকেটে থাকা ফোনটা বিকট শব্দে ঝংকার তুলল। এত রাতে আর এমন অবেলায় ফোন পেয়ে বিরক্তিতে চোখ মুখ কুঁচকে আসে সাগরের। দাঁড়িয়ে যায় দরজার সম্মুখে। স্ক্রিনে ভাসতে থাকা নেহালের নামটা দেখেই তড়ি ঘড়ি করে কল রিসিভ করলো সে। শান্ত অথচ গম্ভীর কণ্ঠে বলল, কোনো সমস্যা? এত রাতে কল দিলি যে? এত বিরক্তবোধ কিসের তোর? মনে হচ্ছে বইয়ের সাথে রোম্যান্সে ব্যস্ত ছিলি। আরও একটা জুনিয়র সাগর ডাউনলোড করার প্রক্রিয়া চলছিল বুঝি? তা কত দূর? ফোনটা নেহালের হাতে থাকলেও জবাবটা দেয় গালিব নিজে। রাগে তার মাথা ফেটে যাচ্ছে। আর এই ব্যাটার এমন ব্যবহার দেখে ঠিক হজম করতে পারল না গালিব। এসব কি ধরনের কথাবার্তা বলছিস? সবসময় ফাজলামো ভাল লাগে না। আর এখনই কিসের বাচ্চা? আগে বইয়ের সাথে দিনরাত রোম্যান্স করব। অন্তত পক্ষে বিয়ের 5 বছরের আগে বাচ্চা নিব না। নেহাল দুষ্টুমির স্বরে বলল, ভাই তুই বিয়ে করেছিস 5 বছর প্লাস, প্রায় 6 বছর। তাহলে তোর মতে এখন বাচ্চা নেওয়ার পারফেক্ট সময়, তাই তো?
বলে হুহা করে হাসতে লাগলো নেহাল আর গালিব। সাগর সেসবে পাত্তা না দিয়ে বলল, কি জন্য কল দিলি সেটা বল। আমরা সকলে একটু ঘুরতে বের হয়েছি, ধানমন্ডি লেকে যাব, তুইও আয়, খুব বেশি দেরি করব না, বাসা থেকে তো আর খুব বেশি দূরে না। ঠিক আছে আসছি আমি, তোরা থাক। একবার বদ্ধ দরজার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে পরখ করে নিল সাগর। ইচ্ছে না থাকলেও যেতে হচ্ছে, না গেলে আবার কি বেফাস কথা বলে ফেলবে এরা, কোনো বিশ্বাস নেই এদের সাথে। সাদাফ আর উষা এলিফ্যান্ট রোডের দিকে যাচ্ছে। আরিসাকে আনতে গিয়েছিল, কিন্তু এন্ড মুহূর্তে আর সাথে নেওয়া হলো না। সাদাপ আর আরিসা একসাথে আছে, আর এরা ঝগড়া করবে না তা কি হয়? কথা কাটাকাটির এক পর্যায়ে সাদাপ ঠাস করে এক কিল বসিয়ে দেয় আরিসার পিঠে। আর এই কারণেই আরিসা আসেনি। সাদাপও নিজের বাইক আরিসাদের বাসায় গ্যারেজে রেখে এসেছে, উষার বাইকে উঠেছে সে। এলিফ্যান্ট রোডের শুরুতে দেখা মেলে ট্রাফিক পুলিশের। উষা ঘাবড়ায়নি, আগে পরে বহুবার এমন পুলিশের মোকাবিলা তারা দুইজনে করেছে। স্টপ স্টপ, এত রাতে দুজন প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে একসাথে কোথায় যাওয়া হচ্ছে? তিনজন ট্রাফিক পুলিশ একসাথে দাঁড়িয়ে আছে, তাদের থেকে একটু দূরে পুলিশের জিপ দেখা যাচ্ছে। সাদাব তড়ি ঘড়ি করে বাইক থেকে নেমে দাঁড়ায়, মুখে সৌজন্যমূলক হাসি ফুটিয়ে বলে, আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? ট্রাফিক পুলিশটা অন্তত কঠোর দৃষ্টিতে তাকিয়ে আছে উষার মুখ পানে। তারপর সাদাপের দিকে তাকিয়ে গম্ভীর পুরুষালী কণ্ঠে বলে, আমরা কি পূর্ব পরিচিত? তুমি কি আমাকে চেনো? না, তাহলে এমনভাবে জিজ্ঞেস করছো কেমন আছেন? মনে হচ্ছে পূর্ব পরিচিত আমরা। যাকগে, নাম কি? আবরার ভূঁইয়া। উষা তিনজন পুলিশ কর্মকর্তাদের মধ্যে থেকে একজনের লোলুপ দৃষ্টি উপলব্ধি করতে পেরে সাদাপের পেছনে গিয়ে দাঁড়ায়। যেমন একটা ভয় না লাগলেও মনটা কেমন খচখচ করছে। সাদাপের বাহু আঁকড়ে ধরে নিজেকে আড়াল করে নেয়। সাদাপের বাহুতে রাখা উষার হাতের ওপরে সাদাপ নিজের হাত রেখে অভয় দেয়। কাচুমুচু করতে করতে উষা বলে, মধ্যরাতে দুই ভাই বোন মিলে একটু ঘুরতে বের হয়েছি স্যার। যে পুলিশ কর্মকর্তা অদ্ভুত লোলুপ দৃষ্টিতে তাকিয়েছিল উষার দিকে, সে বিদ্রুপের হাসি দিয়ে তাচ্ছিল্যের স্বরে বলে, কেমন ভাই? এমন ভাইদের নিয়ে কত ফুর্তি করতে দেখেছি। তা এখন কি ফষ্টি নষ্টি করার জন্য চিপাচাপার খোঁজ করছো, নাকি ফষ্টি নষ্টি করেই বাসায় ফিরছো? ঘৃণা ভরা দৃষ্টিতে তাকায় উষা, রাগে শরীরটা রিরি করছে। এমন কুরুচিপূর্ণ কথায় উষার গা পিত্তি জ্বলে যাচ্ছে। সাথে সাদাবকে নিয়ে এমন একটা কথা বলায় লজ্জাও লাগছে উষার। সাদাব আগুন দৃষ্টিতে তাকিয়ে আছে পুলিশের পোশাক পরিহিত বিকৃত মস্তিষ্কের পুরুষটির দিকে। ইচ্ছে তো করছে মাটিতে পুঁতে ফেলতে। পাশ থেকে অন্য একজন পুলিশ সাদাবকে পরখ করে বলেন, এই বয়সে গায়ে রক্ত গরম থাকে, তবে নিজের এই তেজ আর গরম চোখ যার তার সাথে দেখাতে আসবে না, নিজের জন্য খুব একটা মঙ্গলজনক হবে না। আপনারা ভুল ভাবছেন, না জেনে বুঝে ভাই বোন নিয়ে এমন কুমন্তব্য করবেন না, যাতে করে পরবর্তীতে নিজেদেরকে লজ্জাজনক পরিস্থিতিতে পড়তে হয়। প্রথমে যে পুলিশ কর্মকর্তা কথা বলেন, ওনার নাম হলো রফিক হাসান। তিনি গম্ভীর স্বরে বলেন, তুমি আমার ছেলের বয়সী, সত্যি করে বলো তো মেয়েটা তোমার কে হয়? ক্ষমা করবেন স্যার, আপনারা আমাদের গাড়ির লাইসেন্স চেক করবেন, সব কিছু ঠিক থাকলে ছেড়ে দিবেন। এইভাবে ব্যক্তিগত বিষয় নিয়ে প্রশ্ন করার বা হ্যারেস করার তো কোনো অধিকার আপনাদের নেই। রফিক হাসান শুষ্ক হাসলেন, সেটা তুমি ভুল বলনি, কিন্তু গতকাল রাতেও ঠিক এই সময়টাতেই তোমাদের মতো দুজন ছেলে মেয়ে নিজেদেরকে ভাই বোন দাবি করে, কিন্তু সকালে এই মেয়েটির লাশ উদ্ধার করতে হয়। এই পরিস্থিতিতে আমরা কি করতে পারি বলো? সাদাব কিছুক্ষণ চুপ থাকে, তারপর থমথমে কণ্ঠে বলে, ও আমার চাচাতো বোন, কিন্তু নিজের বোন না থাকায় ওকে নিজের বোনের মতোই ট্রিট করি। আর ওর সাথে আমার আরও একটা সম্পর্ক আছে, আর সেটা হলো আমার বড় ভাইয়ের বিবাহিত স্ত্রী। সম্পর্কে আমার বড় ভাবি। আপনাকে পুরোপুরি বিশ্বাস করি কিভাবে? এই সালাম স্যারকে ডেকে নিয়ে আয় তো, এই জটিল সমস্যা স্যার নিজেই দেখুক। পুলিশের এসআই আবির মৃধা জিপের অপোজিটে দাঁড়িয়ে নিজের কলেজ এবং ভার্সিটির পুরনো বন্ধুদের সাথে কথা বলছিলেন। সেই ভার্সিটি জীবনের পরে আজকে হঠাৎ বন্ধুদের সাথে দেখা। নিজের অস্তিত্ব জানান দিতে সালাম সেখানে এসে প্রথমে গলা ঝাড়ি দেয়। আবির মৃধা ভুরু কুচকে প্রশ্ন করে, কি হয়েছে? স্যার, দুজন প্রাপ্তবয়স্ক ছেলে মেয়েকে ধরেছি, সাথে বাইক আছে। ছেলেটা বলছে সম্পর্কে তারা ভাই বোন, আবার মেয়েটা নাকি তার বড় ভাইয়ের বিবাহিত স্ত্রী। বিরক্তিতে আবিরের মুখ তেতো হয়ে যায়, বন্ধুদের দিকে তাকিয়ে বলে, শালা কিসের চাকরি করছি, কত ধরনের মানুষ যে দেখতে হয় এই পেশায়। নিজের ভাই বউকে নিয়ে এত রাতে ঘুরতে বের হয়েছে, রিডিকিউলাস। গতকালকেও এক যুগল ভাই বোনের সম্পর্কের কথা বলে টুপি পড়ায় আমাদের, আর সকালে মেয়েটার মৃতদেহ উদ্ধার করেছি। চল তো দেখি গিয়ে।
আবিরের সাথে আরও 4জন যুবক পা বাড়ায় সামনের উদ্দেশ্যে। কি হয়েছে রফিক সাহেব? কথাটা বলে সামনে তাকাতেই আবিরের দৃষ্টি স্থির হয় পরিচিত এক যুবকের দিকে। দেখে কেমন জানি চেনা চেনা লাগছে তার। সাদাব অন্তত নম্র এবং ভদ্রতা বজায় রেখে সালাম দিল। পরিচিত কণ্ঠস্বর কর্ণকুহর হতেই সাগর, নেহাল আর গালিব অদ্ভুত দৃষ্টিতে সামনে তাকায়। সাগর আর লেকে না গিয়ে এলিফ্যান্ট রোডের দিকে ঘোরাঘুরি করছিল। হঠাৎ করে পুরনো বন্ধু আবিরের সাথে দেখা, তাই তো দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিল তারা। এমন কিছু যে হবে এটা কি ওরা জানতো? আবির সালামের প্রতি উত্তর করে জিজ্ঞেস করলো, তোমাকে খুব চেনা চেনা লাগছে, কোথায় যেন দেখেছি। আমার ছোট ভাই, নাবিল চাচুর ছোট ছেলে সাদাব। সাদাব আর উষা চমকে ওঠে। আতঙ্কিত নয়নে সামনে তাকায় দুইজনে। গলা শুকিয়ে আসছে। সামনে ঠায় দাঁড়িয়ে থাকা মানুষটাকে দেখে ভয় আরও বেড়ে গেল। পুলিশের ঝামেলা শেষ করা যেত, কিন্তু এখন তো সাগর সহ বাসায় সকলেই জানবে। সাগরকে দেখে মাথা নিচু করে ফেলে দুজনে। নেহাল কিছু বলার জন্য সামনে অগ্রসর হয়, কিন্তু সাগর নেহালকে বাধা দেয়। হ্যাঁ, তাই তো এমন চেনা চেনা লাগছে। ওটা কি উষা? সাগর আবির আর রফিক সাহেবের দিকে তাকায়। কণ্ঠ কিছুটা খাদে নামিয়ে বলে, স্যার, আসলে আমি আর আমার ওয়াইফ বাইরে ঘুরতে বের হয়েছিলাম। আমার ছোট ভাইও তার বাইক নিয়ে বের হয়ে যায়। আর পথিমধ্যে আমার বন্ধুদের সাথে দেখা হওয়ার কারণে আমি আমার ভাইয়ের সাথে আমার ওয়াইফকে বাইকে উঠিয়ে দিই বাসায় চলে যাওয়ার জন্য। উষা কখনো ভাবেনি সাগর ভাই সকলের সামনে নিজের ওয়াইফ বলে স্বীকার করবে। আবিরও কোনো প্রতি উত্তর করেনি, সবটাই জানা আছে তার। সাগরের মুখে ওয়াইফ শব্দটা শুনে আর বর্ণনা অনুযায়ী উষার সৌন্দর্য দেখে ফিদানের বুঝতে বাকি রইল না এটাই সাগরের স্ত্রী উষা। ফিদানের চোখ মুখ খুশিতে চকচক করছে। উষ্টে মিষ্টি হাসি ফুটিয়ে বলে, হে বেবি গার্ল, ইউ লুক সো হট অ্যান্ড স্ট্যানিং। Your hotness is distracted me. If I am not wrong then you are Usha. I am right. উষা অবাক হলো। তার সামনে দাঁড়ানো সাদা চামড়া লোকটার সুশ্রী মুখখানা দেখে বোঝা যাচ্ছে লোকটা ভিনদেশি। বড় আবু যে সাগর ভাইয়ের বিদেশি বন্ধুর কথা বলেছিলেন, এটাই কি সেই বন্ধুটা? তবে কেমন জানি চেনা চেনা লাগছে লোকটাকে। নিজের বিস্ময় ভাব কাটাতে পারল না উষা। চোখ গেল সামনে দাঁড়ানো 6 ফুট লম্বা সুদর্শন পুরুষটার দিকে, যে সম্পর্কে উষার স্বামী। রক্তচক্ষু তার অগ্নিরূপ ধারণ করা সাগর ভাইকে দেখে উষার আত্মারাম খাঁচা ছাড়া, চোখ দিয়ে মেরে ফেলবে মনে হচ্ছে। গালিব ফিদানের কাঁধে হাত রেখে ইংরেজিতে বলে, ফিদান, ও বাঙালি নারী, আর বাঙালি নারীদের তুমি এরকম ভাষায় সম্বোধন করতে পারো না। নারীরা মায়ের জাত, আর কোনো স্বামী নিজের সামনে একজন পরপুরুষের মুখ থেকে স্ত্রীর এমন প্রশংসা গ্রাহ্য করবে না। সাগরের হাত দুটো মুষ্টিবদ্ধ, পারে না এখনই ফিদানকে কাঁচা চিবিয়ে খায়। এই ছেলেটার থেকে উষাকে লুকিয়ে রাখার জন্যই তো কত মিথ্যে বলেছে সাগর, তবে তার চেষ্টা খুব একটা সফল হলো না। ভিনদেশি শকুনির চোখ পড়লই তার বইয়ের দিকে। ফিদান গালিবের কথায় খুব একটা পাত্তা দিল না, আবারও হাসি মুখে বলল, হেই ম্যান, হোয়াই ডু আই ফিল লাইক আই হ্যাভ সিন ইউ সামহিয়ার বিফোর। উষার ঠোঁট প্রসারিত হলো খানিকটা, চোখে মুখে বিস্ময় এবং চাপা আনন্দ নিয়ে বলল, ইউ মেট এ ফিউ ইয়ার্স ইগো ইন রাশিয়া। সাগরের কানে যেন বজ্রপাত হলো। বিস্ফোরিত নয়নে তাকালো উষার মুখ পানে। অবিশ্বাস্য কণ্ঠে বিস্ময় নিয়ে বলল, মানে? রাশিয়াতে দেখা হয়েছে মানে? সাগরের প্রশ্নে উষা সবার দিকে তাকায়। সকলের উৎসুক দৃষ্টি দেখে সে খুব ভালোই বুঝতে পারছে সবাই বিষয়টা জানার জন্য উৎসাহিত। একটা শুকনো ঢোক গিলে সাগরের চোখে চোখ রেখে বলল, শেষবার যখন মাম্মামের সাথে রাশিয়াতে গিয়েছিলাম নানুর বাসায়, তখন দেখা হয় এই ভাইয়ার সাথে। ভাইয়ার নাম মেবি রিসেস ফিদান। বাংলা না বুঝলেও নিজের নাম শুনে খুশিতে উৎফুল্ল হয়ে ওঠে ফিদানের মন। ঠোঁটে হাসি ফুটিয়ে অন্তত আনন্দের সাথে বলে, ইয়েস ইয়েস রিসেস ফিদান অ্যান্ড ইউ অ্যালি। উষাও একটা সৌজন্যমূলক হাসি দিল। নেহাল চিন্তিত ভঙ্গিতে বলল, হ্যাঁ, আগে তো ফিদান রাশিয়াতেই থাকতো, তা তোর সাথে পরিচয় হলো কি করে? মাম্মামদের প্রতিবেশী ছিলেন ওনারা। আমাকে প্রথম যখন দেখে, আমি লাল শাড়ি পরিহিত ছিলাম, শাড়ির মতো অদ্ভুত পোশাক ওনার খুব পছন্দ হয়েছিল। নিজের মায়ের জন্য একটা শাড়ি নিয়েছিলেন। আমরা অনেক ঘুরেছিলাম সেখানে। ফিদান আবারও বলল, রিপ সেড ইউ ওয়ান্ট টু দ্য ওয়েডিং। উষা কিছু বলল না। এই রিপটাকে সেটাই সে বুঝতে পারল না। সাগর যেন আর নিতে পারছে না, রাগটা যেন তরতর করে বেড়ে যাচ্ছে। দুটোকে পিটিয়ে পিঠের ছাল তুলে ফেলতে ইচ্ছে করছে। কথা কম, জলদি বাসায় চল, তোর ক্লাস নিতে হবে আমার। কোন সাহসে তুই এত রাতে বাড়ির বাইরে বের হয়েছিস? কলিজা কত বড় তোর?
গভীর রাত, জনমানবহীন শূন্য রাস্তার ধারে শোনা যাচ্ছে কুকুরের হাঁক ডাক। ঘুটঘুটে অন্ধকার, সাথে কুয়াশা, পরিবেশটা কেমন ভুতুড়ে হয়ে আছে। সাদাব ঘরের এক কোণে চোরের মতো মুখ বানিয়ে বসে আছে, মাঝে মাঝে বিড়বিড় করে কিছু একটা পড়ে বুকে ফু দিচ্ছে। উষা বসে আছে ডিভানে, পাশে নেহাল বসে বসে শান্ত দৃষ্টিতে পর্যবেক্ষণ করছে তাকে। সাগর গিয়েছে বাবাকে ডেকে আনতে, আপাতত বাসায় তো আর কেউ নেই। সাদাব উষা না হয় ছোট মানুষ, মিনিমাম সেন্সটুকু ধরলাম তার নেই, কিন্তু তুই তুই ভাই হিসেবে এতটা ইরেসপন্সিবল কি করে হতে পারিস? একদিন বিপদ হয়নি বলে যে কোনো দিনই হবে না, এটার কি গ্যারেন্টি আছে? তুই ছেলে মানুষ হয়েও তো এত রাতে বাইরে ঘোরাঘুরি করা ঠিক না। চোর ডাকাতের ভয় আছে, আর একটা মেয়ে মানুষ নিয়ে কী করে বাইরে বের হস, তাও একা? সাদাব কেমন অদ্ভুত দৃষ্টিতে তাকালো নেহালের দিকে, অবিশ্বাস্য কণ্ঠে বলল, উষা ছোট মানুষ? হ্যাঁ, ঠিক সময়ে ভাইয়ার সাথে বাসরটা হয়ে গেলে গত 5 বছরে 2 কোলে 2টা করে মোট 4টা বাচ্চা কোলে থাকতো ওর, আর তুমি তাকেই বাচ্চা বলছো? আনবিলিভেবল। নেহাল উষার দিকে আর চোখে তাকিয়ে খুক খুক করে কেসে ওঠে। উষা অপরাধীর দৃষ্টিতে তাকালো ভাইয়ের পানে, মুখটা কাঁদো কাঁদো বানিয়ে আহ্লাদের স্বরে বলল, প্লিজ ভাইয়া, এবারের মতো মাফ করো। সত্যি বলছি, আর কখনো এমন কিছু করব না, প্রমিস। এবারের মতো বড় আব্বু আর সাগর ভাইয়ের হাত থেকে বাঁচিয়ে দাও। আমি এসব পারবো না, যার যার ইয়া নাফসি কর। কথার মাঝখানে নেহালের ফোনে গালিবের কল আসলো। নেহাল ঘর থেকে বের হতে হতে বলল, আমি যাচ্ছি আরাফের রুমে ঘুমাতে, আজকে আর সাগরের সাথে থাকছি না। তোদের ব্যাপার তোরা মিটিয়ে নে, তোমার কপালে বিয়ে হবে না ভাইয়া। এই আমার মতো মাসুম বাচ্চাকে তুমি এভাবে ফেলে যেতে পারো না। দেখো, বিয়ে হলেও বউ তোমাকে বাসর করতে দিবে না। নেহাল সাদাপের কথায় তেমন একটা প্রতি উত্তর করলো না। সাদাপ বোনের সামনে এমন কথা বলায় আর চোখে একবার তাকায় উষার দিকে, তৎক্ষণাৎ গম্ভীর স্বর ভেসে আসে, আর তোকে তো বিয়েই করাবো না, বাসর তো বহু দূরের ব্যাপার। সাদাব মাথা নিচু করে নিল, বড় ভাইয়ের সামনে আর কিছু বলতে চাইল না। সাগর রুমে ঢুকে কর্কশ কণ্ঠে বলে, রুম থেকে বের হ সাদাব, সকাল সকাল যেন তোকে আমি ডাইনিংয়ে পাই, সকালে তোদের হিসাব নিকাশ করা হবে। সাদাব আর উষার মুখে হাসি ফুটে ওঠে, সকালে আর তাদের পাবে কই, সাগর ওঠার আগেই গাজীপুরে চলে যাবে তারা। বিয়ের এই ঝড় ঝামেলায় এসব মনেই থাকবে না। সাদাব দরজার পাশে ফ্লোরে বসেছিল, সাগরের অনুমতি পাওয়া মাত্রই সাদাব চম্পট, চোখের পলকে বের হয়ে গেল। উষাও বের হওয়ার জন্য পা বাড়াতেই সাগর বাধা দেয়, ভরাট কণ্ঠে বলে, তুই কোথায় যাচ্ছিস? তোকে যাওয়ার জন্য তো অনুমতি দিইনি আমি। উষা থমকে দাঁড়ালো, ঘাড় ঘুরিয়ে সন্দেহী দৃষ্টি নিয়ে তাকালো সাগরের দিকে, ভুরু কুচকে বোঝার চেষ্টা করলো সাগরের অভিব্যক্তি। সাদাব তো চলে গেল, তাহলে আমি থেকে কি করব? সাগর উষার কথার অগ্রাহ্য করে দরজার দিকে অগ্রসর হলো, দরজা লক করতে করতে বলল, সাদাবকে অনুমতি দিয়েছি যাওয়ার, কিন্তু তোকে তো দিইনি সুইট বি। উষার কপালে ভাঁজ পড়ল, চোখে মুখে চিন্তা আর ভয়ের ছাপ স্পষ্ট। সাগরকে দরজা লাগাতে দেখে বলল, এ কি, আপনি দরজা লাগাচ্ছেন কেন? সাগর উষার দিকে এগিয়ে আসলো কয়েক কদম, সামনে দাঁড়িয়ে হাসকি স্বরে বলল, দরজা না লাগালে কি করে হবে? উষার কপালের ভাঁজ গাঢ় হলো, সাগর ভাইয়ের হাব ভাব তার ঠিক সুবিধা ঠেকলো না। ইদানিং সবসময় কেমন শাসন করেন, আবার উল্টাপাল্টা ব্যবহার করেন। সন্নিহান দৃষ্টিতে সাগরের মুখ পানে চেয়ে রইল উষা। এত কাছে দাঁড়িয়ে আছেন কেন? পেছনে যান। সাগর যেন বেশ মজা পেল, আরও 2 কদম এগিয়ে একদম উষার শরীরে ঘেঁষে দাঁড়ালো। হকচকে উঠল উষা, হৃদস্পন্দন না চাইতেও গাঢ় হলো, গলা শুকিয়ে আসছে। সাগর উষার একদম কাছে দাঁড়ানো, উষা না চাইতেও দুইজনের শরীর একে অপরের সাথে লেপ্টে আছে। সাগর হাত বাড়িয়ে উষার কোমর জড়িয়ে ধরলে আটকে ওঠে উষা, খামচে ধরে নিজের পরনের কাপড়, শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। সাগর উষার কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলল, কতটা? এতটা, এতটা কাছে আসবো? দূরে না গেলে কি করবি? সাগরের চোখে মুখে স্পষ্ট ঘোর অনুভব করতে পারছে উষা। সাগরের থেকে ছাড়া পেতে মোচড়ামুচড়ি শুরু করলো। সাগরের এমন লো ভয়েস, সাথে শরীর থেকে আসা ম্যানলি ঘ্রাণ আর পারফিউমের মন মাতানো সুভাষে যেন মাতাল হয়ে যাচ্ছে উষা। সাগরের ম্যানলি ঘ্রাণ নাসার রন্ধ্রে প্রবেশ করতেই নিজেকে কেমন দুর্বল অনুভব হচ্ছে উষার। শরীর ক্রমশ অবশ হয়ে আসছে, শরীরের তাপমাত্রা বেড়ে গিয়েছে। এলোমেলো দৃষ্টি ফেলল উষা, তারপর জিহ্বা দ্বারা নিজের শুষ্ক ঠোঁট জোড়া ভিজিয়ে নিয়ে বলল, দেখুন। আরও কিছু বলার পূর্বেই সাগর নিজের গম্ভীর পুরুষালী কণ্ঠে ঝংকার তুলল, উফ সুইট বি, দেখতেই তো চাচ্ছি, কিন্তু ঢাকা বলে দেখতে অসুবিধে হচ্ছে। খুলে ফেলো, দেখতে সুবিধে হবে।
তোর নিজে থেকে দেখাতে হবে না, তুই জাস্ট খুলে দে, বাকিটুকু আমি বুঝে নিব। সাগরের মুখের এমন লাগাম ছাড়া কথায় উষা প্রতিক্রিয়া দিতে ভুলে গেছে। নিজের গাল যে লজ্জায় লাল আর গরম হয়ে গেছে তা বেশ উপলব্ধি করতে পারছে উষা। কান গরম হয়ে গেছে, কিন্তু কণ্ঠনালী হতে কোনো শব্দ বের হলো না। প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য জবাব দিতে পারল না উষা। উষার নারী সত্তা উষাকে ধিক্কার দিল। ছি 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 উষি, তোর বর মাত্রাতিক লুচু লম্পট, নয়তো এমন কথা কেউ বলে? আর তুই বা কেমন নির্লজ্জ যে তোকে বারবার ফিরিয়ে দেয়, অগ্রাহ্য করে, তার কাছে এলেই দুর্বল হয়ে যাস। উষা ঢোক গিলল। সাগরকে কয়েকটা কটূক্তি কথা শোনানোর জন্য মুখ খুলল, মনে সাহস জুগিয়ে প্রতি উত্তর করল। ছি, একটা পুরুষ কতটা নির্লজ্জ হলে বদ্ধ ঘরে একটা মেয়েকে এমন কথা বলতে পারে? মনুষ্যত্ব বলতে কিছু আছে আপনার? সাগর বাঁকা হাসলো, চোখ দুইটা ছোট ছোট করে ঘোর লাগা দৃষ্টিতে তাকালো উষার দিকে। কোমরের চাপ প্রয়োগ করে উষাকে নিজের সাথে আরও নিবিড়ভাবে জড়িয়ে নিল। ঠোঁটের কোণে বাঁকা হাসি স্থির রেখে ঘোর লাগা দৃষ্টিতে এক ধ্যানে তাকিয়ে রইল উষার মুখ পানে। অশান্ত সাগর হঠাৎ করে এভাবে শান্ত হয়ে যাওয়ায় কিছুটা ঘাবড়ে গেল উষা। সাগরের চোখে চোখ রাখতেও তো তার কত দ্বিধা, কিন্তু এমন অদ্ভুত দৃষ্টি উষাকে বিভ্রান্ত করলো, ভেতরে আগুন ধরিয়ে দিল যেন। সাগর হঠাৎ করে ফু দিয়ে উষার কপালে পড়ে থাকা বেবি হেয়ারগুলো সরাতে চায়। আকস্মিক সাগরের এমন কাণ্ডে হকচকিয়ে ওঠে উষা, গায়ে কাঁপুনি দিয়ে ওঠে, শরীরে রক্তকণিকায় এক অদ্ভুত শীতল শিহরণ বয়ে যায়। সাগর আবারও উষার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, আমি অনেক কিছুই পারি, শুধু মুখে বলা কেন। আমি তোর সাথে করতে পারবো না এমন কোনো কাজ পৃথিবীতে নেই। আমি কি করতে পারি তা বোঝানোর জন্য আমার তোর অনুমতির প্রয়োজন নেই। আমি চাইলে এখনই নিজের অস্তিত্ব তোকে অনুভব করাতে পারবো। তারপর কান থেকে মুখ সরিয়ে উষার ওপরে আরও একটু ঝুঁকে ঠোঁটের ওপরে নিজের বৃদ্ধা আঙুল ছুঁয়ে প্রশ্ন করে, কি কি করাবো? সাগরের এমন স্পর্শে কেঁপে ওঠে উষা, চোখ দুটি খিচে বন্ধ করে নেয়, নিঃশ্বাস ভারী হয়ে এসেছে। সাগরের এই স্পর্শ যেন উষা সইতে পারছে না, দম আটকে দাঁড়িয়ে আছে সে। উষার ফর্সা গাল দুটো রক্তিম হয়ে উঠেছে। সাগর যেন দৃষ্টি সরাতে পারছে না। নিজের এই বৈধ নারীর সন্নিকটে এলে যেন খেয়ে হারিয়ে ফেলে সাগর। শান্ত থেকে চরম অশান্ত আর ভদ্র থেকে চরম অভদ্র হয়ে উঠতে ইচ্ছে করে। নিজের সমস্ত বেহায়াপনা নির্লজ্জতা উপলব্ধি করাতে ইচ্ছে করে। উষার কম্পনরত ঠোঁটজোড়া সাগরকে আরও মোহিত করছে, ভেতরে জ্বলে পুড়ে যাচ্ছে। নিষিদ্ধ অনুভূতিরা মাথা চাড়া দিয়ে উঠছে। এখনই এই নারীকে প্রণয়ের শাস্তি উপলব্ধি করাতে ইচ্ছে করছে, কিন্তু না। ভেতরের সমুদ্রের ঢেউয়ের ন্যায় অশান্ত এবং মরুভূমির ন্যায় তৃষ্ণার্ত সাগরকে বাহির থেকে খুবই শান্ত দেখালে। উষা কিছু বলার জন্য চোখ খুলতেই সাগর শক্ত করে উষার গাল চেপে ধরে। সাগরের শক্ত পুরুষালী হাতের থাবা উষাকে আতঙ্কিত করে তোলে, চোখে মুখে স্পষ্ট আতঙ্ক। তীব্র ব্যথা আর্তনাদ করে ওঠে উষা। আহ, চুপ, একদম চুপ। এখনো এমন কিছুই করিনি যে এমন নয়েজ করতে হবে তোকে। আমাকে অশান্ত, এক কথায় উত্তেজিত করতে তোর এই লজ্জামাখা আদলই যথেষ্ট। গোটা তুইটাই আমার কাছে এক্সাইটমেন্ট। সো স্টপ। উষাকে কিছু না বলার সুযোগ দিয়ে সাগর দাঁতে দাঁত চেপে কথাটা বলে। এদিকে সাগরের মুখে এমন কুরুচিপূর্ণ কথায় উষার মুখ বিরক্তি দিতে তেতো হয়ে আসে। ঘেনা ভরা দৃষ্টিতে তাকিয়ে বলে, আহ, ব্যথা পাচ্ছি সাগর ভাই, ছেড়ে দিন, লাগছে আমার, লাগুক। ওই ফিদানের সাথে তোর এত কিসের কথা? যেই ছেলের সামনে তোকে নিব না বলে আমি মিথ্যা বলেছি, সেই ছেলের সাথে তুই পূর্ব পরিচিত, ব্যাপারটা আমি মানতে পারছি না। কই, তখন তো একবারও বললি না যে রাশিয়াতে তোদের এমন কারোর সাথে পরিচয় হয়েছে। উষা সাগরের হাত ছাড়ানোর চেষ্টা করছে, চোখের কোণে পানি জমেছে। প্রয়োজনীয় নয় বলে জানায়নি, ওদের মতো আরও অনেকের সাথেই পরিচয় হয়েছে। সাগর আর কিছু শুনল না, উষাকে ধাক্কা মেরে ফেলে দিল বিছানায়। উষা ধপাস করে গিয়ে পড়ল বিছানার ওপরে। বেকায়দায় পড়েছে বলে কোমরে টান পড়েছে, ব্যথা পেয়েছে মোটামুটি। উষা উঠে বসার চেষ্টা করার আগে সাগর এক প্রকার ঝাঁপিয়ে পড়ল উষার ওপরে। আটকে উঠল উষা, সাগরের বুকে ধাক্কা দিয়ে বলে, কি করছেন কি আপনি? সরুন আমার ওপর থেকে। সাগর সরল না, উষার মুখ পানে দৃষ্টি স্থির রেখেই বলল, জানিস কেন তুই আমার ভালোবাসা পাওয়ার যোগ্য না? উষার ছটপটানি ভাব কেটে গেল, চোখে মুখে প্রকাশ পেল কৌতূহল। ভুরু কুঁচকে তাকিয়ে রইল সাগরের দিকে। সাগর তাচ্ছিল্য হাসল, তোর এই ঘেনা ভরা দৃষ্টি আমার ভেতরটা কুড়ে কুড়ে খাচ্ছে উষা। তারপর উষার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, ঠিক এই কারণে, ঠিক এই কারণেই তুই আমার ভালোবাসা থেকে বঞ্চিত। উষা অসহায় দৃষ্টিতে তাকায় সাগরের দিকে। সে জানতে চায় কি এমন করেছে যে কারণে সাগর ভাই
ভাইয়ের ভালোবাসার থেকে সে বঞ্চিত। অবুজের ন্যায় ফ্যাল করে চেয়ে রইল সাগরের সুশ্রী মুখ পানে। অন্তত নরম এবং শীতল কণ্ঠে শোধালো, আমার অপরাধ কি সাগর ভাই? কী কারণে আমার নিজের অধিকার থেকে এবং নিজের হক থেকে বঞ্চিত করছেন? সাগর একটু দূরত্ব বাড়ালো, তারপর হাসকি টানে বলল, ফিদানের ব্যাপারটা কি ক্লিয়ার না? বলে উষাকে আর কিছু বলার সুযোগ দিল না সাগর। নিজের শুষ্ক এবং রুক্ষ পুরুষালী উষ্ঠ দ্বারা চেপে ধরল উষার উষ্ঠ জোড়া। উষার দুই হাত নিজের এক হাতের আঁচলে নিয়ে আটকে দিল, আর এক হাত দ্বারা উষার গলা চেপে ধরল। সাগরের পুরুষালী ঠোঁটের গাঢ় স্পর্শ উষার নারী সত্তাকে নড়বড়ে করে তুলল। প্রথম স্পর্শ না হলেও উষার অনুভূতি সেই প্রথমবারের মতো। নিঃশ্বাস আটকে আসছে তার। ছাড়া পেতে চাইল সাগরের হাত থেকে। নড়াচড়া করতে লাগলো, সাথে অস্পষ্ট স্বরে শব্দ করতে লাগলো উষা। উষার নাজেহাল অবস্থা দেখে কিছুক্ষণ পর সাগর ছেড়ে দিল উষাকে। ছাড়া পেতেই হাঁপাতে লাগলো উষা। হাঁপানি রোগীর ন্যায় জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো, কিন্তু সাগর ছেড়ে দিল না। উল্টো হাত বাড়িয়ে উষার ডান পা টেনে ধরে। এক হাত দ্বারা উষার ডান পায়ের প্লাজো টেনে হাঁটুর ওপরে তুলে। হাঁটুর নিচে থাকা কুচকুচে কালো তিল দেখে সাগরের চোখ মুখ চকচক করে ওঠে। উফস, তিলটা তো দেখছি বড় হয়নি, যেমন ছিল তেমনই আছে। সাগরের কথায় সম্মিত ফিরে পায় উষা। সাগর ভাইকে নিজের পা ধরে রাখতে দেখে বলে, ক্ষমা চাইতে হবে না। আপনি আমার পা কেন, অন্য কিছু ধরলেও আমি আপনাকে ক্ষমা করব না। সাগর এক ভুরু উঁচিয়ে সন্দেহের স্বরে বলল, অন্য কিছু মানে? অন্য কি ধরে মানুষ ক্ষমা চায়? আমার জানা মতে মানুষ পা ধরেই ক্ষমা চায়, অন্য কিছু ধরে রোম্যান্স করে। আর আমি তো তোর কাছে ক্ষমা চাইতে পায়ে হাত দিইনি। নাক মুখ কুঁচকে ফেলল উষা। অবিশ্বাস্য দৃষ্টিতে তাকায় সাগরের দিকে। ছি, আপনি এত অশ্লীল। কী সব থার্ড ক্লাস কথা বলেন আপনি? নির্লজ্জ। নির্লজ্জ বলার মতো এখনো কিছুই করিনি। আর তুই জানিস নির্লজ্জ কাদের বলে? জানিস না তো? আমি জানি, শোন। যেদিন ধরবো সেদিন একেবারে নির্লজ্জের ডেফিনেশন শিখিয়ে দিব। স্পেশাল ক্লাস করে পিএইচডি করিয়ে দিব তোকে। উষা হতভম্ব হয়ে যায়। এমন উদ্ভট কথার বিপরীতে সে কী বলবে? তার ডিকশনারি ফাঁকা হয়ে গেছে। তপ্ত নিঃশ্বাস ফেলল উষা। উপহাসের স্বরে বলল, পা ছাড়ুন আমার। আমি ক্ষমা করব কিনা ভেবে নি। সাগর খুব একটা পাত্তা দিল না উষার কথায়। হাঁটুর নিচে থাকা তিলটা প্রথমে নিজের তর্জনী আঙুল দ্বারা স্পর্শ করে, তারপর নিজের উষ্ণ ঠোঁট জোড়া চেপে ধরে তিলটার উপরে। উষার শরীর অস্বাভাবিকভাবে কেঁপে ওঠে। সাগর নিজে উষার কাঁপুনি অনুভব করতে পারে। উষা আবেশে চোখ বন্ধ করে নেয়। খামচে ধরে সাগরের মাথার চুল। বন্ধ চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়ে এক ফোঁটা নোনা জল। সাগর মাথা তুলে তাকায় কম্পনরত উষার দিকে। পা ছেড়ে দিয়ে শুয়ে পড়ে উষার ওপরে। ঘাড়ে মুখ গুজে দিয়ে সময় নিয়ে চুমু খায় সেখানে। সাগর আপাতত দিন দুনিয়া ভুলে গেছে। সাগরের এই অন্যমনস্ক হয়ে ওঠার সুযোগ নিয়ে উষা নিজের সর্বোচ্চ দিয়ে ধাক্কা দেয় সাগরকে। উষা এক লাফে উঠে গিয়ে দাঁড়ায় দরজার সম্মুখে। কাঁদো কাঁদো গলায় বলে, যে স্পর্শে আমি ভালোবাসা অনুভব করতে পারি না, আর কোনোদিন আমাকে সেই স্পর্শ করার দুঃসাহস দেখাবেন না সাগর ভাই। বলেই আর এক মুহূর্ত দাঁড়ায় না উষা। দরজা খুলে বেরিয়ে যায় নিজের রুমের উদ্দেশ্যে।